অবশেষে সেই সময়টা আসতে যাচ্ছে মকর রাশির জীবনে। দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন একটা বিশেষ ছাপ ফেলবে এই মকর রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করবে এই আগস্ট মাসের 13 তারিখে। প্রায় 11 মাস নিজের নক্ষত্রে থাকবে, যে নক্ষত্রটির নাম হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে নক্ষত্রে অবস্থান করবে আগস্ট মাসের 13 তারিখ থেকে একেবারে 18 জুন 2026 সাল পর্যন্ত। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তার তো ফলে বৃদ্ধি করে দেয়। তো দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকবে, তাহলে গুরুর শুভ প্রভাবে বৃদ্ধি পেয়ে যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে একটি শুভ গ্রহ। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা কোন দিক থেকে মকর রাশির জীবনকে সম্পূর্ণভাবে পাল্টাতে যাচ্ছে এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এবং কোন দিক থেকে আবার সাবধানও থাকতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আজকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন অনুষ্ঠান এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। আগামী দিনে মকর রাশি সম্পর্কিত অনেক ভিডিও আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী প্রেমী, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দেন, ভালোবাসেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর আলোচনা করা হচ্ছে এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নেই। তবে আজকে বিশেষভাবে মকর রাশির দর্শক বন্ধুদের অবশ্যই অনুরোধ করব যেন ভিডিওটি সম্পূর্ণ দেখে, কারণ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলোচনা করব এই পুনর্বসু নক্ষত্রকে নিয়ে, যে নক্ষত্রটা মকর রাশির জীবনকে একদম চেঞ্জ করে দিবে। বর্তমানে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে, এবং তার সাথে এটাও বলবো মকর রাশির ভাই, বন্ধু, দাদা, দিদিদের যাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই আপনারা আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ অবশ্যই করবেন, কারণ এই সময় যদি চলে যায় তাহলে কিন্তু আর ফিরে পাবেন না। 11 মাস কিন্তু থাকবে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে, এবং যে ঘরগুলোতে দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতির, সেই ঘরগুলো কিন্তু মকর রাশির মানে খুবই ভাইটাল ঘর, খুবই গুরুত্বপূর্ণ ঘর। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। যদি জন্মছকে গ্রহের অবস্থান খারাপ থাকে অবশ্যই আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। পুনর্বসু নক্ষত্রে থাকছে আগস্ট মাসের 13 তারিখ থেকে একেবারে 2026 18 জুন পর্যন্ত। তো এর মধ্যে আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তনও করবে। 18 অক্টোবর চলে আসবে কর্কট রাশিতে, এবং ডিসেম্বর মাসের 5 তারিখ যেটা 2025 আবার পুনরায় বক্রি অবস্থায় চলে আসবে এই মিথুন রাশিতে, এবং এইখানটাতে থাকবে জুন মাসের 5 তারিখ পর্যন্ত 2026। এই দীর্ঘ সময় ধরে থাকবে এবং তারপরে আবার জুন মাসের 6 তারিখ 2026 আবার কর্কটে প্রবেশ করবে। কর্কট তার উচ্চ রাশি, এবং 18 জুন আবার চলে আসবে একদম পুষ্যা নক্ষত্রে চলে যাবে। পুষ্যা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্র, পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি। তো সেই সময় যখন যাবে 2026 তখন পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতির কিন্তু এরকম একটা দীর্ঘকালীন পরিবর্তন হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি এই সময়কালে কিন্তু অতিচারী ভূমিকায় রয়েছে। দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের ভাণ্ডার, ধর্মের কারক, শিক্ষার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, পর উপকারিতা, মায়া, মমতা, আত্মবিশ্লেষণ, দার্শনিক চিন্তাধারা, সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে উঠে আসে। ষষ্ঠ ঘরে অবস্থান করছে মকর রাশির, ষষ্ঠ ঘর হচ্ছে মিথুন রাশি, এবং এই সময়কালে এই মকর রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির রাশিতে আবার বক্রি অবস্থায় রয়েছে মীন রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু আবার হয়ে গেছে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। তো দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে, এই ঘরটাতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি। পঞ্চম দৃষ্টিটাই পড়ছে কর্মের ঘরে। কর্মের ঘরে কাকে দেখছে? তুলা রাশিকে দেখছে। মকর রাশির ক্ষেত্রে তুলা রাশি হচ্ছে কারক গ্রহ, শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরে যে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে নিজের নক্ষত্র অবস্থান করে, তারপরে নিজের নক্ষত্র অবস্থান করে দ্বাদশ ঘরকে দেখছে। দ্বাদশ ঘরটা কার? দেবগুরু বৃহস্পতির নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে। নিজের রাশিকে নিজে দেখছে নিজের নক্ষত্রে বসে। আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে এই মকর রাশির অধিপতি শনিদেবের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আবার কেতু অবস্থান করছে অষ্টম ঘরে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, সেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র।
অর্থাৎ গ্রহদের যা অবস্থান, এটা মানে সত্যি কথা বলতে মকর রাশিকে খুব চারিদিক থেকে সাপোর্ট করছে। মকর রাশি যে গাড্ডায় পড়েছিল বিগত দিনে, যে চোখের জল ফেলতে ফেলতে মানে যাচ্ছাদায় অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে। রাশির অধিপতি বকরি, রাশির অধিপতি যে ঘরে অবস্থান করছে যোগাযোগের ঘরে, এই অবস্থানও ভালো। এখানটাতে কি হবে, পুরুষার্থ পরাক্রম এগুলো যথেষ্ট করাবে। এবং যে নক্ষত্র, সেই নক্ষত্রের সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি। আজকে পুনর্বসু নক্ষত্রকে নিয়ে আলোচনা করবো যে পুনর্বসু নক্ষত্রের দেবগুরু বৃহস্পতি কীরকম প্রভাব দিয়ে দিবে এই মকর রাশিকে। মিথুন রাশিতে এই পুনর্বসু নক্ষত্রের 3টি চরণ পড়ে, আর একটি চরণ পড়ে হচ্ছে কর্কট রাশিতে। সাড়ে সাথীতে জীবনে যা যা হারিয়েছে, যে দুঃখ কষ্ট বেদনা, সেই সমস্ত কিছু পার হয়ে এই যে সাড়ে সাথী শেষ হলো শনির, তো মকর রাশির জীবনে তো একটা উথাল পাথাল এগুলো তো ছিল, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। নিজের মনকে বিশ্বাসই করতে পারছে না যে কি একটা ঝড় বয়ে গেল নিজের উপর দিয়ে। এখন বর্তমানে গ্রহদের যা অবস্থান, তাতে কিছুটা হলো মানসিক অশান্তি। তার মধ্যে অর্ধেক বছর খেয়ে নিল এই মঙ্গলের গোচর, যেভাবে মঙ্গল ডিস্টার্ব করলো। এবং এখনও বর্তমানে মঙ্গল কিন্তু শনির সাথে সমসপ্তম যোগ হয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত মঙ্গল নিজের বৃশ্চিক রাশিতে যাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কিছু না কিছু দুশ্চিন্তা থাকবে। কিন্তু তার মধ্যে যে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই নক্ষত্র পরিবর্তন কিন্তু আমূল পরিবর্তন এনে দিবে এই মকর রাশির জীবনে। কারণ এই নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে পুনরায় শুভ্রতা লাভ, পুনরায় শুভ্রতা লাভ, ধন সম্পত্তির সম্মান প্রাপ্তি, এগুলো কিন্তু এই নক্ষত্র হয়। এই পুনর্বসু নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অধিপতি দেবতা হচ্ছে মা অদিতি, সূর্যদেবের মাতা। এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে ধনুষবাণ, যে ধনুষবাণ আমাদের পরম প্রেমময় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধে ছিল। এই ধনুষবাণ থেকে অনেক কিছু উঠে আসে, শালীনতা, ভদ্রতা, ধৈর্য, এগুলো কিন্তু উঠে আসে। অতএব তারপরে একাগ্রতা উঠে আসে। তো এগুলো দিকে কিন্তু যথেষ্ট কাজ করতে হবে মকর রাশিকে। এবং এই যে সিম্বলটা দিয়েছে ধনুষবাণ, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এটা এমন একটা অসাধারণ মানে একটা ধনুষবাণ, যে এর প্রভাব এতটাই প্রভাব যে এই ধনুষবাণে যে বাণ নিক্ষেপ করা হয়, সেই বাণ যেরকম লক্ষ্যভেদ করে, সেরকম আবার পুনরায় কিন্তু রিটার্ন হয়ে বাণ রাখার জায়গাতে ফিরে আসে। এটাই হচ্ছে এই পুনর্বসু নক্ষত্র। অর্থাৎ এই নক্ষত্রে যদি যে কাজ করা হবে, তাহলে সেই কাজ কিন্তু সম্পূর্ণ করে আবার সেই নিজের জায়গাতে ফিরে আসা যাবে। অর্থাৎ যে অবস্থা গেছে এই মকর রাশির জীবনে সাড়ে সাতির মধ্যে, যেটা ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে, যে একটা ধ্বংসস্তূপ জীবনে পরিণত হয়ে গেছে, ভাবলেও চিন্তা করলেও মনে গা শিওরে ওঠে, গায়ের লোম খাড়া হয়ে যায়। যে একটা পরিবেশ, ভয়াবহ পরিবেশ, যেখানটাতে নিজের বলে আর কেউ ছিল না, শুধু ছিল হচ্ছে শুধু ঈশ্বর, আর কেউ ছিল না। মানে কতবার যে গাড্ডায় পড়ে যাওয়া, একটা অন্ধ মানুষের জীবন যেরকম হয়ে যায় সেরকম, না ছিল রাস্তা, না ছিল দিশা, না ছিল কোনো কিছু, একটা অন্ধকারের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল, আপন বলে জীবনে কেউ ছিল না। তো সেই জায়গা, আর যে জায়গাটা ভোগ করলো, সেই জায়গা থেকে বেরিয়ে আবার সেই পুনরায় নিজের জায়গাতে আবার উঠে আসা সেই সম্ভাবনা এই নক্ষত্রে কিন্তু তৈরি হয়েছে এই মকর রাশির জীবনে। কারণ এটা খুবই সাংঘাতিক নক্ষত্র, পবিত্র নক্ষত্র। আমাদের জ্যোতিষশাস্ত্রের যে পুরুষার্থ দেওয়া হয়েছে এই নক্ষত্রে, সেটাই হচ্ছে অর্থ, পয়সা। এবং যে গণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেবগণ, এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বৈশ্য। অর্থাৎ ব্যবসায়িক চিন্তা ভাবনা, হিসাব ক্যালকুলেট, হিসাব হিসাব ছাড়া কিছু নয়, অর্থ ছাড়া কিছু নয়। মেন পুরুষার্থই করবে অর্থের জন্য, যে অর্থকে কীভাবে উপার্জন করতে হবে, তার জন্য কীভাবে নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে, কোন পথে গেলে কাজ সাকসেস হবে, সব কিছু উঠে আসবে। কারণ গুরু রয়েছে তো সঙ্গে, গুরুর জ্ঞানের আলোতে কিন্তু অজ্ঞানতার অন্ধকারটা দূর হয়ে যায়। তো গুরু স্বয়ং নিজের নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, যেটা হচ্ছে সৌভাগ্যশালী, সম্মান প্রাপ্তি, পুনরায় সুব্রত লাভ জীবনে। সেই নক্ষত্রের অধিপতি নিজের নক্ষত্র অবস্থান করছে, তাহলে কেন হবে না এই মকর রাশি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে এই নক্ষত্রে। 11 মাস একটা বিশাল সুযোগ, স্বর্ণ যুগ বলতে গেলে মকর রাশির জীবনে ঘটতে যাচ্ছে। সব কিছু জীবনে ফেরত পাবে, যা যা ঘটেছে তার থেকে বেশি পেয়ে যাবে, এতটা পাবে যে সেটা রাখতে পারবে না। গুরু যখন দেয় তখন সব কিছু ঢেলে দিয়ে দেয়। অর্থাৎ গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছে এই মকর রাশি। এই নক্ষত্রের যে মেন এলিমেন্ট সেটা কিন্তু জল দেওয়া হয়েছে, এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ব্রহ্মদেবকে বলা হয়েছে, এবং যে অ্যানিম্যাল, যে পশুর কথা বলা হয়েছে সেটা ফিমেল ক্যাট, এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু হংস, হাঁস।
এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি বাঁশ, বাম্বু। তো বাঁশ গাছের কিন্তু কেউ চাষ করে না। কারণ কি, যে জমিতে যখন কৃষক চাষ করবে তখন কি হয়, যে কেউ বাঁশ লাগালো তো কেউ ধান লাগালো, তো ধান কিন্তু ওই 2বার 3বার 4বার 10বার 20বার উঠিয়ে নিবে, কিন্তু বাঁশ আর কিছুতে হয় না। ওই বছর যাবে দেখবে যে কি ব্যাপার, কুড়ি ফুটেনি। কিন্তু যখন বাঁশ গাছটা লেগে যাবে 2-3 বছর পর, তখন কিন্তু এই বাঁশ গাছটা কিন্তু ফিটে 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 লম্বাই হবে, এত লম্বা হবে যে আশেপাশের গাছগুলোকে ক্ষুদ্র মনে হবে। তো এটাই হচ্ছে এই পুনর্বসু নক্ষত্র, এই বাঁশ মানে এতটা সমাজে উন্নতি করে নেবে, একদম উন্নতি চরম শিখরে উঠিয়ে দিবে। এটাই হচ্ছে সেই মানে এই নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে, এই গাছকে দেওয়া হয়েছে। এই নক্ষত্রে পুনরায় শুভ্রতা, ধন সম্পত্তির প্রাপ্তি ঘটাবে জীবনে। যেগুলো হারিয়ে গেছিল সেগুলোকে আবার মজবুতভাবে তৈরি করতে পারবে এবং এমনভাবে তৈরি করবে যেন ভবিষ্যতে আর কোনোদিনও না হারায়। সেই পজিশনটা তৈরি হচ্ছে মকর রাশির জীবনে এই 11 মাস। এই নক্ষত্রের এই রকমও গুণ রয়েছে যে যাদের মানে কি বলবো, কারো শরীর অসুস্থ রয়েছে, ভাইটাল অসুখে ভুগছে, সেই অসুখ থেকে সুস্থতার দিকে চলে আসা, এটাও কিন্তু এই নক্ষত্রে বলা রয়েছে। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই নক্ষত্রে। তাহলে যারা অসুখ বিসুখে, দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখে ভুগছেন, তারা কিন্তু মানে ভালো ট্রিটমেন্টও পাবে এবং সুস্থতার দিকে চলে আসবে। এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান, ষষ্ঠ ঘরে অবস্থান মকর রাশি এমনিই তো ধর্মপ্রিয় হয়, ঈশ্বর ভক্তি হয়। তো এই নক্ষত্রে যখন আসবে দেবগুরু বৃহস্পতি, তখন পরমাত্মার প্রতি পূর্ণ বিশ্বাস আসবে, ধর্মের প্রতি বিশেষ রুচি চলে আসবে, অন্যায় কাজ করতে যাবে না। এবং কেউ যদি অন্যায় করে তো তারও প্রোটেস্ট করে দিবে। যেরকম আবার রাগী হবে সেরকম আবার নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রাগ হবে, আবার খুব তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যাবে। দান ধর্মে আবার বিশ্বাসী হবে। কারণ শনি যে জায়গাটাতে বসে রয়েছে তৃতীয় ঘর, এখান থেকে কিন্তু কি মানে বিপদের পাশে কারোর দাঁড়ানো, এগুলো চিন্তা ভাবনা উঠে আসবে। এবং দান করা, দানের প্রতি একটা যে মানে ধর্মের প্রতি একটা সেবা দান, এগুলোও কিন্তু উঠে আসবে। তো এত সুন্দর একটা নক্ষত্র এটা পাচ্ছে, এটা বিশাল বড় ব্যাপার যে গুরু, স্বয়ং গুরুদেব নিজের নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে। তো গুরুর যেখানটাতে জ্ঞান থাকে তো সেখানটাতে অন্ধকারকেও লক্ষ্যভেদ করে বেরিয়ে চলে যাবে, অন্ধকার মানে সরে যে আলো হয়ে যাবে সেই জায়গা। তো এটাই কিন্তু এই মকর রাশির জীবনে ঘটতে যাচ্ছে। এবার দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে, পঞ্চম দৃষ্টিটা পড়ছে কর্মের ঘরে, তো কর্মে বিশেষ উন্নতি থাকবে। যারা কোনো প্রতিযোগিতামূলক কর্মে বসছেন, মানে প্রতিযোগিতাতে অংশ নিচ্ছেন নিজের কর্মলাভের জন্য, হয়তো ইন্টারভিউ আদি টাদি দিয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মলাভ হবে, নতুন কর্মলাভ জীবনে লাভ হবে। যারা কর্মের চেষ্টা করছিলেন, কর্ম পাচ্ছিলেন না, ধরাধরি করেছেন খুব, তাদের কর্মলাভ হবে এই সময়কালে। অসুখ বিসুখ থেকে যথেষ্ট রোগ নিরাময় হবে এবং বহুদিন ধরে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন সেই জায়গাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সুনাম, সুখ্যাতি, মান সম্মান, যশ খ্যাতি সমস্ত কিছু এই সময়কালে বৃদ্ধি পাবে বা প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মের ক্ষেত্রে যথেষ্ট লাভ, যে যেই কর্মই করুক তাতে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ ধনসম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর, এই ঘরে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে। বাণী সংক্রান্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা মিডিয়াতে রয়েছেন, তারপরে সেলসের কাজে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি রয়েছে। বিদেশ সংক্রান্ত কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটাতে বিশেষভাবে সফল হবে। যারা বিদেশে গেছেন, কর্মহীন অবস্থায় রয়েছেন, তাদের যথেষ্ট কর্মলাভ হবে। মোট কথা যে কর্মই করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। যে দুঃসহ, জ্বালা, বেদনা, অপমান, মান সম্মান সব চলে গেছিল এক সময়, সেগুলো কিন্তু ফেরত পাবার প্রবল সম্ভাবনা থাকছে এই পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের এই যে মানে এই যে এটাই কিন্তু বুঝাচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র। কর্মের জায়গাটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। খুবই একটা ভালো সময়। পুরুষার্থের মেন পুরুষার্থ বুঝাচ্ছে অর্থ, ইনকাম। অর্থ কীভাবে আসবে সেটা কিন্তু হবে, একদম লক্ষ্য ভেদ করতে পারবে। সেরকম যে শত্রুগুলো যেগুলো খুবই অপদস্থ করেছে জীবনে, তারাও এখন মানে বহু দূরে যাবে। এবং এই সময়কালে এটাও উঠে আসছে যে শত্রুরাও কিন্তু হিংসা করবে, কিন্তু করে লাভ নাই, অনেক দূরে চলে যাবে। নিজেদের ভুল ভ্রান্তি এগুলো সব বুঝতে পারবে যে কার সাথে লেগেছি জীবনে, এগুলোও কিন্তু উঠে আসছে
সমস্ত দিক থেকে উঠে আসছে। শত্রুদেরকে নাশও করবে এই সময়কালে, কারণ এই যে নক্ষত্র যার সিম্বল ধনুষবাণ শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল, এবং শ্রীরামচন্দ্র প্রভু রাবণকে ধ্বংস করেছিল। আর রাবণ কিন্তু শেষ মুহূর্তে নিজের সব কিছু ভুল সমস্ত কিছু বুঝতে পেরেছিল। তো এরকম যে অন্যায় মকর রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে করে এসছে, নিজেদের ভুল ভ্রান্তিগুলো বুঝবে, যে কার সাথে লেগেছি, কার পিছনে লেগেছি, কাকে আঘাত করেছি, কষ্ট দিয়েছি, নিজের ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারবে। অতএব নিজের মুখটাকে মুছে নিয়ে পাশ কাটিয়ে চলে যাবে। এরকম অবস্থা হয়ে যাবে যে ক্ষমা চাওয়ারও একটা যে থাকে মানুষের মধ্যে, সেই জিনিসটাও মানে এত অনুতপ্ত হবে যে সাইড কেটে চলে যাবে, সেই সাহসটা থাকবে না সামনে এসে দাঁড়ানোর। এরকম পরিস্থিতি হবে এই পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ মকর রাশির জীবনের মানচিত্র সম্পূর্ণভাবে পরিবর্তন হতে যাচ্ছে এই 11 মাসে। এই 11 মাস মকর রাশির ক্ষেত্রে মানে একদম সম্পূর্ণ পরিবর্তনশীল মাস, নিজেকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে এই নক্ষত্র, এই পুনর্বসু নক্ষত্র। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই নক্ষত্রে থাকাকালীন অবশ্যই প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীকে সিঁদুর অর্পণ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সে আসনে যেন বসেই পূজা করে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, স্বয়ং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে। প্রতি শুক্লপক্ষের বৃহস্পতিবার করে বাড়িতে সত্যনারায়ণ হরির পূজা দিবেন। এছাড়া পূর্ণিমাতে পূজা দিবেন, বাড়িতে রাধা গোবিন্দর পূজা দিবেন। যথেষ্ট গুরুর স্থান বলি হবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্যদেব, এবং তার সাথে যে কোনো কাজ করতে গেলে গুরুজনদের আশীর্বাদ নেবেন। গুরুজনদের সাথে, বাড়ির গুরুজনদেরকে কোনো সময় অবজ্ঞা করবেন না, এবং কোনো কাজ করতে গেলে অবশ্যই গুরুজনের পরামর্শ নেবেন এবং তার সাথে আশীর্বাদ অবশ্যই নেবেন। পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন, তাহলে দেখবেন খুবই ভালো একটা মানে জায়গায় পৌঁছে যাবে এই মকর রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।